নমস্কার। এখন আমরা ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া যে চ্যাপ্টারটি আছে, এখানে এই উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগে আমাদের এই পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এখানে এই ভৌত পরিবেশের মধ্যে তাপ, আলো, চুম্বক এগুলি তো আমাদের আলোচনা করা হয়ে গেছে। তারপর সময়, গতি এটিও আমাদের আলোচনা করা হয়ে গেছে। কিছুটা অংশ হয়েছে, কিছুটা অংশ বাকি আছে। আর পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া আমাদের আলোচনা করা হয়ে গেছে। আর মানুষের খাদ্য আমাদের আলোচনা করা হয়ে গেছে। মানুষের খাদ্য আমাদের কিছুটা অংশ বাকি আছে। তো এখানে যেগুলি বাকি আছে এগুলি আমি তোমাদের করে দেবো পরবর্তীকালে, কোনো অসুবিধা হবে না। তো আজ আমরা এখানে এই ষষ্ঠ অধ্যায় পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এগুলি যেমন আমি তোমাদের খাতায় লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, তারপরে প্রতিটি পেজ থেকে আমাদের কি কি বিষয় বলা হয়েছে সেগুলি আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম। তারপর এখান থেকে কি কি ধরনের কোশ্চেনগুলি পরীক্ষা আসতে পারে, তার অ্যান্সারগুলি আমরা কিভাবে লিখতে পারি সেগুলি যেমন দেখেছিলাম, আজও আমরা সেম একইভাবে দেখব। ঠিক আছে? তো ফার্স্ট আমরা এখানে যেটি দেখব সেটি হলো মূল। উদ্ভিদের মূল বিষয় আমরা দেখব। ঠিক আছে? তারপর এক এক করে উদ্ভিদের দেহের সমস্ত গঠনগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে কিন্তু প্রতিটি পেজে আমি তোমাদের লাইন বাই লাইন পড়ে দেখাবো না। তার কারণ হলো এখানে প্রতিটি পেজের মধ্যে আমাদের যে মূল বিষয়টি আছে তার বাইরে অনেক গল্প করে আমাদের লেখা আছে। তো এতগুলি আমরা দেখব না। এখানে প্রতিটি পেজ থেকে আমাদের কোন কোন মূল বিষয়গুলি আমাদের বলা হয়েছে সেগুলিকে আমরা বিস্তারিতভাবে জানবো, শিখব। তারপর তার মধ্যে থেকে কি কি ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলি অ্যান্সারই বা আমরা কীভাবে করতে পারি সে সম্পর্কে আমরা শিখব। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথম পেজে আমাদের দুটি এখানে ছক দেওয়া আছে। এই ছকগুলি হচ্ছে সাধারণত ছক, যেগুলি তোমরা নিজেরাও করতে পারবে। এখানে আছে আমাদের ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা 1, 2, 3 করে আমরা লিখলাম। তারপরে এখানে খাবারের নাম দেওয়া আছে, ভাত, রুটি, ডাল। ভাত আসে কি থেকে? চাল থেকে। চাল কি? চাল হলো ধান। ধান তাহলে কি? ধান হলো গাছের বীজ অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাত হচ্ছে বীজ থেকে আসছে। রুটি কি থেকে হয়? রুটি হচ্ছে আমাদের আটা থেকে হয়। আটা কোথা থেকে পাই? গম থেকে পাই বা জব থেকে পাই। তাহলে সেটিও আমাদের কি? উদ্ভিদের বীজ। ডাল আমরা পাচ্ছি বীজ থেকে। তারপর তোমরা বিভিন্ন ধরনের এখানে অন্য অন্য খাবারের নাম লিখতে পারো, যেগুলি আমরা গাছের কোন অংশ থেকে পাই সেটি তোমরা লিখতে পারো। যেমন মনে করো এখানে যদি আমি লিখি যে এখানে বেগুন, তাহলে বেগুন কি? বেগুন হচ্ছে আমাদের ফল, তাই তো? এইভাবে তোমরা লিখতে পারো। এরপর দ্বিতীয় যে এখানে টেবিলটা আছে, দেখো এখানে দ্বিতীয় টেবিল আছে ক্রমিক সংখ্যা, আর এখানে আছে খাবার। এখানে মূল বা কাণ্ড, মানে এখানে ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4 করে লিখলে, তারপরে খাবারের নাম যেগুলি আছে গাজর, বিট, আলু, আদা, মূলো। এর মধ্যে কোনগুলি হচ্ছে মূল আর কোনগুলি কাণ্ড সেগুলি বলতে হবে। তো আমরা যদি ভালো করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আদা, এটি হচ্ছে আমাদের রূপান্তরিত কাণ্ড, মানে উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে আদায় তৈরি হয়েছে। তাছাড়া বাকি যেগুলি আছে এগুলি হচ্ছে আমাদের পরিবর্তিত মূল। ঠিক আছে? এগুলি কি? পরিবর্তিত মূল। যেমন এই যে আলু আছে না, আলু হলো মৃদগত কাণ্ড। ঠিক আছে? এটা হলো মৃদগত কাণ্ড, যেটি আমাদের মূল হিসাবে এখানে ধরা হয়। তাহলে এক্ষেত্রে গাজর, বিট, আলু, মূলো এগুলি হচ্ছে পরিবর্তিত মূল, আর এখানে আদা হলো পরিবর্তিত কাণ্ড। ঠিক আছে? এরপর আমরা যদি পরের পেজে চলে যাই, এখানে পরের পেজে দেখো এখানে একটি ছক আছে। ছকে আছে আমাদের এখানে বৈশিষ্ট্য আর কয়েকটি উদ্ভিদের মাটির নিচের অংশ আর ওপরের অংশ এখানে দেওয়া আছে, আর এখানে আমাদের লিখতে হবে ছকে। তো কথা হলো এখানে এই অংশটি তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের জাস্ট উদ্ভিদ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে মাত্র। এখান থেকে কোনো প্রকার কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না। এগুলি যদি তোমরা তোমাদের বাড়িতে যে সকল উদ্ভিদগুলি আছে বাড়ির আশেপাশে সেগুলি যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এই সম্পর্কে বিষয়টি তোমরা কিন্তু ভালোভাবে জানতে পারবে। যেমন দেখো এখানে একটি আমাদের আছে যে খারাপভাবে আছে নাকি লতিয়ে আছে। তো আমরা যদি এখান থেকে একটি ধরি যে এখানে আমাদের খারাপভাবে আছে না লতিয়ে আছে, মূলো, গাজর, বিট, মাটির নিচের অংশ, থানকুনি সমেত। যদি আমরা শুধুমাত্র থানকুনি ধরি আর ঘাস ধরি তাহলে কী থাকে? সেটি আমাদের লতিয়ে থাকে। বা যদি আমরা ধরি যে পুঁই শাক, পুঁই শাক কি? পুঁই শাক হচ্ছে আমাদের কীভাবে থাকে? লতিয়ে থাকে। তেমনই আমাদের সাধারণত এখানে সাধারণ জ্ঞান দেওয়া আছে উদ্ভিদ সম্পর্কে। তো এখান থেকে যেহেতু কোনো কোশ্চেন আসে না তার জন্য এখানে আমি যাচ্ছি না। আর তাছাড়া এই বিষয়গুলি আমরা পরবর্তীকালে পড়ব। ঠিক আছে? এখানে না করলেও এই বিষয়গুলো আমরা পরবর্তীকালে পড়ব। মানে এখানে যে আমরা এই উদ্ভিদের মূল বিটপ অংশ নিয়ে আলোচনা করব, সেখানে আমরা অবশ্যই এই বিষয়গুলি নিয়ে দেখব। আর সেখান থেকে কী কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসে তাও আমরা দেখব। ঠিক আছে? তো ফার্স্ট আমরা চলে যাই উদ্ভিদের মূল অংশ। দেখো এখানে যে মূল আছে এই মূল, তো মূলের এখানে তোমরা এই জায়গাটুকু একটু পড়ে নিও। এখানে আমরা
পরে চলে যাই। এখানে যে অংশটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখানে মূলের এই অংশটি আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা আসে। তো ফার্স্ট আমরা এই অংশটি ভালো করে একটু বুঝে নিই, তারপর এখান থেকে কী কী ধরনের কোশ্চেনগুলি আসে, তার অ্যান্সারগুলি আমরা কীভাবে লিখতে পারি সেটি আমরা দেখব। ঠিক আছে, তো দেখো এখানে যেহেতু আমাদের মূলের বিষয়ে বলা হয়েছে, তাহলে আমি উদ্ভিদের দুটি অংশ করে নিই। এখানে একটি হলো আমি জাস্ট একটা গাছ আঁকছি, তেমন ভালো করে তো আঁকতে পারছি না আর কি। দেখো আমরা যদি এই যে পুরো টোটালটি আমাদের একটি উদ্ভিদ। এবার উদ্ভিদের এই মাটির ওপরের অংশ যেখানে আমরা পাচ্ছি পাতা, ফুল, ফল, কাণ্ড। ঠিক আছে, কী বললাম? পাতা, ফুল, ফল, কাণ্ড, এগুলি নিয়ে যে অংশটি, এটিকে আমাদের বলা হচ্ছে বিটপ। কি বলা হয়? পাতা, ফুল, ফল এগুলি নিয়ে গঠিত হয় বিটপ। আর এখানে এই যে মূল, এই মূলের অংশটি পুরোটা টোটালকে আমাদের বলা হচ্ছে মূল। এবার আজ আমরা এখানে প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে মূল, তাই তো? তাহলে মূল সম্পর্কে আমরা কি কি জানি? এখানে আমি একটি এই মূলকে আমি আলাদাভাবে অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি একটি মূল অঙ্কন করে নিলাম। ঠিক আছে, মূলের কিন্তু শ্রেণী বিভাগ আছে। মূলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো আমাদের স্থানিক মূল আর একটি হলো অস্থানিক মূল। ঠিক আছে, তো সেটি আমরা একটু পরে দেখছি। আগে আমরা ফার্স্ট মূলের অংশটি জেনে নিই। দেখো মূলের যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে মূলের একদম পুরো এই যে শিকড় আছে না, শিকড়ের একদম শেষ প্রান্তে এখানে টুপির মতো একটি অংশ থাকে। প্রতিটাই এই যে আমরা প্রধান মূল ধরছি আর এই সাইডে যে শাখা মূল ধরি, শাখা মূলও আমাদের এখানে একদম পুরো মূলের শেষ প্রান্তে গিয়ে এখানে একটি টুপির মতো অংশ থাকে। কি বললাম? টুপির মতো অংশ থাকে। আর এই টুপির মতো অংশটাকে কি বলা হয়? এটিকে বলা হয় মূলত্র বা রুট ক্যাপ। ঠিক আছে, এটিকে বলা হয় মূলত্র বা রুট ক্যাপ। এখানে আমি যদি লিখি, এটিকে বলা হচ্ছে আমাদের মূলত্র, বা যেটিকে আমাদের বলা হয় রুট ক্যাপ। ঠিক আছে, এটিকে আমাদের বলা হচ্ছে মূলত্র বা রুট ক্যাপ। এবার কথা হলো, এই যে জায়গাটিতে আমাদের মূলত্র থাকে, ঠিক আছে, এই যে জায়গাটিকে মূলত্র থাকে, এটিকে আমাদের বলা হয় মূলত্র অঞ্চল। দেখো এখানে আমাদের আছে যে এটিকে আমাদের বলা হয় কি? মূলত্র অঞ্চল, মানে রুট ক্যাপ জোন। এটিকে কি বলা হয়? মূলত্র অঞ্চল বা রুট ক্যাপ জোন। আর এরই সঙ্গে এর যে কাজটি, এই কাজটিও আমরা জেনে নেব। তাহলে এর কাজটি কি? এর কাজটি এখানে বলা আছে। দেখো এই অংশ মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে। তাহলে এখানে যদি বলা হয় যে মূলত্রর কাজ কি, তাহলে আমরা কি বলবো? মূলত্রের কাজ হলো মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে। মানে মূলের নরম অংশ বলতে এখানে মূলের এই জায়গাটুকুকে বর্ধনশীল অঞ্চল বলা হয়। ঠিক আছে, মানে এই জায়গাটুকু কিন্তু মূলকে বাড়তে সাহায্য করে এই জায়গাটুকু, আর এই জায়গাটুকু বাড়তে সাহায্য করে বলে এই জায়গাটুকু ভীষণ নরম থাকে। ঠিক আছে, একদম পুরো নরম থাকে। তো এই জায়গাটি যেহেতু নরম থাকে, তাহলে এই জায়গাটি যদি মাটির মধ্যে ঢুকছে, মনে করো যে কোনো একটি ইট আছে, ঠিক আছে, আমি মনে করছি যে এরূপ ইট আছে, তোমরা দেখেছো না, শক্ত মাটি, ইট সব কিছু ফুঁড়ে গাছ বেরিয়ে যায়, শিকড় বেরিয়ে যায়। তাহলে সেগুলি কীভাবে বেরিয়ে যায়? এই নরম অংশের তো কাজ, নরম অংশের দ্বারা তো এগুলিকে মানে ভেদ করে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কাজ করে এই মূলত্র, মানে এই যে রুট ক্যাপ, মূলত মানে এই রুট ক্যাপ। ঠিক আছে, তো এক্ষেত্রে এই মূলত্রের আমরা কি কাজ দেখলাম? মূলত্র হলো মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে। তোমরা এখানে মূলত্রের কাজটি কিন্তু এখানে তোমরা দাগিয়ে নিও। ঠিক আছে, মূলত্রের যে কাজ। এবার এই মূলত্র যে জায়গাটিকে থাকে সেটিতে কি বলা হয়? সেটি হলো মূলত্র অঞ্চল। এই যে জায়গাটি এরকম যদি আমি ধরি, তাহলে এটি হচ্ছে আমাদের মূলত্র অঞ্চল। ঠিক আছে, মানে রুট ক্যাপ জোন। এরপর মূলত্রের ঠিক ওপরে যে অংশটি, এই অংশটি মূলকে বৃদ্ধি করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? বৃদ্ধি করতে। দেখো এখানে আছে যে মূলের টুপির ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া নেই, এই জায়গাটিতেই মূল লম্বায় বাড়তে থাকে আর মাটির মধ্যে ঢুকে যায়। এই জায়গাটাকে বলে মূলের বেড়ে ওঠার জায়গা বা বর্ধনশীল অঞ্চল, যেটিকে ইংলিশে বলা হয় গ্রোথ জোন।
তাহলে এক্ষেত্রে আমাদের এটিকে কি বলা হয়? বর্ধনশীল অঞ্চল। এই যে জায়গাটি এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় বর্ধনশীল অঞ্চল, ঠিক আছে, বা গ্রোথ জোন। এটিকে বলা হয় বর্ধনশীল অঞ্চল। এই দেখো বর্ধনশীল অঞ্চল বা এটিকে বলা হয় গ্রোথ জোন। তাহলে এর কাজ কি? যদি বলা হয় যে বর্ধনশীল অঞ্চল বা গ্রোথ জোন, এর কাজ কি? এর কাজ হলো মূলকে বাড়তে সাহায্য করা বা বৃদ্ধি হতে সাহায্য করা। তাহলে দেখো মূলের এক একটি অংশের আমরা নাম জেনে নিচ্ছি, তাদের কাজটিও কিন্তু একই সঙ্গে জেনে নিচ্ছি। ফার্স্ট আমরা দেখলাম এখানে মূলত্র বা রুট ক্যাপ, যেটি আমাদের কি কাজে লাগে? এটি মূলের নরম অংশকে শক্ত আঘাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। এর ওপরে দেখলাম আমরা বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চল কি? বর্ধনশীল অঞ্চলের কাজ হলো মূলকে বাড়তে সাহায্য করে বা বৃদ্ধি পেতে সাহায্য করে, তার জন্য এটিকে আমাদের বলা হয় গ্রোথ জোন, ঠিক আছে। এখানে যদি তোমাদের কখনো কোশ্চেনে আসে যে বর্ধনশীল অঞ্চল বলতে কি বোঝো বা কোথায় থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই বর্ধনশীল অঞ্চলটি থাকে মূলত্র অঞ্চল এবং এই মূলডম, এই দুটির মধ্যে অবস্থান করে এই বর্ধনশীল অঞ্চল, ঠিক আছে। এখানে আমাদের থাকে মূলডম। তোমরা দেখবে যে যখন একটি মূলকে তুলবে তখন দেখবে যে মূলের একদম শেষ প্রান্তে কিছুটা একদম পুরো নরম জল জল মতো থাকে, ঠিক আছে, একদম পুরো এই জায়গাটি নরম জল জল মতো থাকে, আর তার মাথায় ছোট্ট মতো টুপি মতো থাকে। তোমরা যদি নরম মাটি থেকে কোনো গাছকে তোলো তাহলে সেক্ষেত্রে তোমরা মূলত্রটি দেখতে পাবে, না হলে কিন্তু মূলত্রটি বেশিরভাগ ক্ষেত্রে মাটির তলায় সেটি ভেঙে থেকে যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের যদি কখনো কোশ্চেন হয় বর্ধনশীল অঞ্চল কোথায় অবস্থিত, তাহলে আমরা বলবো যে সেটি মূলত্র ও মূলডমের মধ্যভাগে অবস্থিত। যদি বলা হয় বর্ধনশীল অঞ্চলের কাজ কি, তাহলে বলবো যে এটি মূলকে বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে। আবার তোমাদের কোশ্চেনটি যদি এরূপ হয় যে মূলডম ও মূলত্রের মাঝে অবস্থিত মূলের অংশটির নাম কি, তাহলে আমরা বলতে পারি বর্ধনশীল অঞ্চল। তাহলে দেখো কোশ্চেনগুলি আমাদের কতটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে। তাহলে এবার আমরা বর্ধনশীল অঞ্চলও জেনে নিলাম। এরপর আছে আমাদের সেটি হলো মূলডম অঞ্চল। মূলের এই বেড়ে ওঠার জায়গাটার ঠিক ওপরেই রোয়া রোয়া যে জায়গাটা, সেটা হলো মূলডম অঞ্চল বা যেটিকে বলা হয় রুট হেয়ার জোন, ঠিক আছে, এটিকে বলা হয় রুট হেয়ার জোন। মূলের এই বেড়ে ওঠার জায়গাটার ঠিক ওপরে যে রোয়া রোয়া জায়গাটা, এখানে যে এই যে রোয়া রোয়া জায়গাটা আমি করলাম, এই রোয়া রোয়া জায়গাটা, এটিকে আমাদের বলা হয় কি? মূলডম। এটিকে বলা হয় মূলডম অঞ্চল। এটিকে বলা হয় কি? মূলডম অঞ্চল। এর কাজ কি বলো? তোমরা নিশ্চয়ই জানো, এর কাজ হলো মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করা, ঠিক আছে। দেখো এখানে আমাদের লেখা আছে, এখানে কি আছে যে এই মূলডম দিয়ে গাছ মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করে। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় পরীক্ষায় যে মূলডম অঞ্চলের কাজ কি, তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, বলবে যে মূলডমের কাজ হলো মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করাই হলো মূলডমের কাজ। বা কোশ্চেনটি যদি তোমাদেরকে ঘুরিয়ে করে যে মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করে মূলের কোন অংশ, তখন তোমরা সেটি কি বলবে? যে মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করে মূলডম। কি বলবো? মূলডম। দেখো ভালো করে বুঝবে, এটি হলো মূলডম অঞ্চল। এই যে জায়গাটি, এই জায়গাটিকে আমাদের বলা হচ্ছে মূলডম অঞ্চল, কিন্তু এই যে মূলডম, এগুলিকে বলা হয় মূলডম। জল আর খনিজ পদার্থ শোষণ করছে মূলডম, যে জায়গাটিতে থাকে এটিকে বলা হয় মূলডম অঞ্চল। তার জন্য তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করে উদ্ভিদের কোন অংশ, তাহলে বলবো সেটি হলো উদ্ভিদের মূলডম। যদি বলা হয় উদ্ভিদের মূলডম অবস্থিত কোন অঞ্চলে, তাহলে সেটি হলো মূলডম অঞ্চলে। আবার যদি বলা হয় উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের উপরের অংশের নাম কি, তাহলে বলবো সেটি হলো মূলডম অঞ্চল। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের উপরের অংশের নাম মূলডম অঞ্চল। দেখো কোশ্চেনগুলি এখানে আমি তোমাদের মুখে মুখে বলছি ঠিকই, তোমরা এগুলি কিন্তু খাতায় লিখে লিখে নেবে, তাহলে দেখবে যে তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলি কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। কারণ এখানে যদি আমি এখন 1 নং 2 নং করে কোশ্চেন লিখতে থাকি তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, তোমাদের সেক্ষেত্রে এগুলি আমি ভালো করে বোঝাতে পারবো না। তার জন্য আমি মুখে মুখে তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি, তোমরা এগুলিকে লিখে নাও, লিখে লিখে তোমরা পড়বে, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি কি দেখলাম আরও একবার আমি বলি। মূলের একদম অগ্রভাগে টুপির মতো যে অংশটি থাকে সেটিকে আমাদের বলা হয় মূলত্র বা রুট ক্যাপ। মূলত্র যে অঞ্চলে থাকে বা যে অংশে থাকে সেটিকে বলা হয় মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চলের কাজ কি? মূলত্র অঞ্চলের কাজ হলো
মূলত্র অঞ্চলের কাজ কি? উদ্ভিদের মূলের নরম অংশটিকে শক্ত আঘাত থেকে রক্ষা করাই হলো মূলত্রের কাজ, যেটি আমাদের এখানে বইতে সুন্দর করে লেখা আছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। আর তারপরে হচ্ছে মূলত্র এর ওপরের অংশকে কি বলা হয়? এটি হলো বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চলের কাজ কি? বর্ধনশীল অঞ্চলের কাজ হলো মূলকে লম্বায় বাড়তে সাহায্য করে, ঠিক আছে। বা এখানে এটি এইভাবেও কোশ্চেন হতে পারে, মূলরম অঞ্চল আর মূলত্র অঞ্চল এর মাঝে উদ্ভিদের মূলের কোন অংশ থাকে? তাহলে বলবো সেটি বর্ধনশীল অঞ্চল, ঠিক আছে। এরপর যদি কোশ্চেনটি এরূপ হয় যে বর্ধনশীল অঞ্চলের ওপরের অংশকে কি বলা হয়? তাহলে বলবো বর্ধনশীল অঞ্চলের ওপরের অংশকে বলা হয় মূলরম অঞ্চল। মূলরম অঞ্চলের কাজ কি? মূলরম অঞ্চলের কাজ হলো মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করাই হলো মূলরমের কাজ। আমরা জানি যে যখন কোনো উদ্ভিদ তার পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে, তখন সে কি করে? বাতাস থেকে সে কার্বন ডাই অক্সাইড নেয়, সূর্য থেকে আলো নেয়, আর মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে। এবার কথা হলো যে জল আর খনিজ পদার্থ যে শোষণ করে, এটি কি পুরো মূল ধরে করে? না, পুরো মূল করে না। এটি শুধুমাত্র মূলের এই যে মূলরম অঞ্চল, এই মূলরমী অঞ্চলই একমাত্র মাটি থেকে জল আর খনিজ পদার্থ শোষণ করে। তারপর এটি এই শেকড়ের মাধ্যমে এইভাবে পাঠিয়ে দেয় কি এখানে পাতায়, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি দেখব? এরপর মূলরম অঞ্চল তো দেখা হয়ে গেল। মূলরম অঞ্চলের ওপরে যেটি থাকে সেটি হলো স্থায়ী অঞ্চল। কি বলা হয়? স্থায়ী অঞ্চল। দেখো এখানে আমাদের বলা হয়েছে মূলের এই রুয়া জায়গাটার ওপরে যে শক্ত অংশের জায়গাটা, সেটা হলো স্থায়ী অঞ্চল, বা যেটিকে আমাদের বলা হয় পার্মানেন্ট জোন, ঠিক আছে। এটি কাজ কি? দেখো এখানে লেখা আছে যে মাটির সঙ্গে গাছকে শক্ত করে আটকে রাখা এই অঞ্চলের কাজ। তাহলে যদি বলা হয় যে গাছকে মাটির সঙ্গে শক্ত করে আঁকড়ে রাখে মূলের কোন অংশ, তাহলে বলবো সেটি স্থায়ী অংশ, মূলের স্থায়ী অংশ। আর মূলের স্থায়ী অংশটা যে জায়গা অবস্থিত সেটিকে বলা হয় স্থায়ী অঞ্চল। তাহলে দেখো এখানে এই পর্যন্ত আমাদের তিনটি ভাগ হয়ে গেল। এখান থেকে শুরু করে এই যে অংশটি, এই অংশটি পুরোটা টোটাল হলো আমাদের স্থায়ী অঞ্চল। এবার দেখো প্রতিটা মূলের মাথায় কিন্তু আমাদের থাকছে, তার উপর আমাদের বর্ধনশীল অঞ্চল থাকছে, তার উপর আমাদের মূলরম অঞ্চল থাকছে, তার উপরে থাকছে আমাদের স্থায়ী অঞ্চল, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে পুরো এই যে মাটির তলা থেকে শুরু করে যদি আমি এই পর্যন্ত ধরি, তাহলে প্রতিটি মূলে তার উপর বর্ধনশীল অঞ্চল থাকবে, তার উপর মূলরম থাকবে, তার উপর থাকবে স্থায়ী অঞ্চল, ঠিক আছে। এখানেও সেম থাকবে কিন্তু প্রতিটা মূলে, এই কথাটা মনে রেখো। শুধুমাত্র যে প্রধান মূলেই আমাদের থাকবে মূলত্র, তারপরে এই বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল, তা কিন্তু নয়। প্রতিটি শাখা মূলেও কিন্তু আমাদের এই মূলরম এগুলি কিন্তু থাকবে। তা না হলে দেখো তোমরা একটি লজিক দেখো, মনে করো যে সাপোজ ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে শুধুমাত্র এই অংশে আমাদের থাকে, বাদ বাকিগুলিতে থাকে না, যেটি আমাদের মানে সম্ভব নয়, জাস্ট আমি বলছি। তো মনে করে থাকি না, তাহলে এক্ষেত্রে এই শাখামূলগুলি আমাদের কিভাবে বৃদ্ধি পাবে? যদি এখানে বর্ধনশীল অঞ্চল না থাকে তাহলে কি আমাদের শাখামূলগুলি বৃদ্ধি পাবে? পাবে না। এবার আমাদের বর্ধনশীল অঞ্চল যদি থাকে তাহলে বর্ধনশীল অঞ্চলকে রক্ষা করা অবশ্যই থাকবে। এবার কথা হলো যে যদি আমাদের এখানে শুধুমাত্র এখানেই আমাদের মূলরম থাকে, এখানে যদি মূলরম না থাকে, তাহলে একটি উদ্ভিদে যখন আমি জল দেবো, ঠিক আছে, জল বা খনিজ লবণ বা সার টার যাই দেবো না কেন, সেটি তো শুধুমাত্র এই প্রধান মূলেই টানবে, শাখামূলে তো টানতে পারবে না। এবার তোমরা দেখবে যে যখন তুমি কোনো একটি ফুল গাছ লাগিয়েছো, ফুল গাছ লাগালে ফুল গাছের সাইডে এইভাবে মাটি কুপিয়ে তুমি দিচ্ছ, জল দিচ্ছ, সার দিচ্ছ, তাহলে সেই জল আর সারটি কি শুধুমাত্র এই অংশটি আমাদের টানবে? মনে করো শিকড়টি অনেক তলায় গভীরে চলে গেছে, তাহলে এই যে সার অংশটি দিচ্ছি, সার অংশটি মনে করো মাটির এই পর্যন্ত গেছে, ঠিক আছে, সারটি এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যায়নি, তাহলে তো এই গাছ কখনোই এই সারকে টেনে পাতায় নিতে পারবে না, খাদ্য মানে এখানে শক্তিটা পাবে না, তাই না? তাহলে এই সারগুলি কারা টানছে? এই যে প্রধান মূলের অংশটি, এটি টানছে কি? টানছে না। এখানে যে শাখামূলগুলি থাকছে, এই শাখামূলের যে মূলরম থাকছে, এগুলি কিন্তু এগুলিকে টেনে উপরে তুলছে, ঠিক আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই মূলের প্রতিটা অংশ কোনটিকে কি বলা হয়, তাদের কি কি কাজ আর কোথায় থাকে। আশা করছি এই জায়গাটি তোমাদের পুরো ক্লিয়ার। আর এখান থেকে যদি তোমাদের কোনো প্রকার কোশ্চেন আসে তোমরা নিশ্চয়ই করতে পারবে। তোমরা জাস্ট বিষয়গুলিকে একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। তারপর কোশ্চেনটি তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দেওয়া হোক না কোনো কিছু যায় আসে না, যে এখানে আমাদের এটিকে বলা হচ্ছে মূলত্র, আর এই যে অঞ্চলটি এটিকে বলা হয় মূলত্র অঞ্চল। এর উপর আছে আমাদের বর্ধনশীল অঞ্চল, এর উপর আছে আমাদের মূলরম অঞ্চল, এর উপর আমাদের স্থায়ী অঞ্চল।
এবার আমরা যদি এক একটি কাজ দেখি, মূলত্ব অঞ্চলের কাজ হলো এই মূলের নরম অংশকে শক্ত আঘাত থেকে রক্ষা করা। এই বর্ধনশীল অঞ্চলের কাজ কি? মূলকে বাড়তে সাহায্য করা। মূলডোমের কাজ কি? মূলডোমের কাজ হলো মাটি থেকে জল ও নানা প্রকার খনিজ পদার্থ শোষণ করা। স্থায়ী অঞ্চলের কাজ কি? স্থায়ী অঞ্চলের কাজ হলো এই পুরো গাছকে মাটির সঙ্গে আঁকড়ে রাখা, শক্তভাবে আঁকড়ে রাখা হলো এই স্থায়ী অঞ্চলের কাজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু পুরোটা দেখে নিলাম। এবার এখান থেকে দেখো, মূলের আমি এখান থেকে দুটি কাজ কিন্তু অলরেডি পেয়ে গেছি। একটি কাজ হলো মূল কি করে? মূল হচ্ছে মাটিকে শক্ত করে আঁকড়ে রাখে, তাই না? মাটিকে কি করে? শক্ত করে আঁকড়ে রাখে এটি। আর দ্বিতীয় আমরা যে কাজটি পেলাম যে মূলের আরেকটি কাজ হলো মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে, এটি আমরা পেয়ে গেলাম মূলের কাজ। তো এগুলি তো গাছের জন্য পেলাম। আর গাছের বাইরে যে মূলের কাজ সেটি আমরা কি কি দেখবো? দেখো, তোমরা জানো যে সাধারণত নদীর পাড় বা পুকুর পাড় যেখানে ভেঙে যায় সেখানে কি হয়? একটি পুকুর পাড়ে দেখবে যে নদীর পাড়ে দেখবে যে বিভিন্ন গাছ লাগানো হয়। কেন লাগানো হয়? কারণ এই গাছের শিকড় যেহেতু মাটিকে শক্ত করে আঁকড়ে রাখে, তাই মাটি ভেঙে যায় না। তাহলে মাটি ভাঙা রোধ করতে কিন্তু এই মূল। তাহলে এক্ষেত্রে আমরা মূলের কি কি কাজ দেখলাম? মূলের কাজ দেখলাম মূল মাটিকে শক্তভাবে আঁকড়ে রাখে, আর দ্বিতীয়ত মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ। ঠিক আছে, তাহলে এই জায়গাটুকু নিশ্চয়ই তোমাদের পুরো ক্লিয়ার। এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন নিলেই তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবার দেখো এখানে 4-এর দাগে কি আছে? তোমার আনা মূলটা মাটির কত গভীর পর্যন্ত ঢুকেছিল স্কেল দিয়ে মেপে ফেলো। তো এখানে মূলের কাজ, এটি তো সাধারণত একটি কাজ তোমাদের জেনারেল নলেজের জন্য সেটি করতে বলা হয়েছে। এখান থেকে তোমরা পড়ে নিও। এখানে পরে যেটি আছে দেখো, মূলের প্রধান। এবার এখানে দেখো, এখানে আছে মূলের প্রধান কাজ দৃঢ়তা প্রদান, গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখা ও মাটি থেকে জল শোষণ করা, যেটি আমরা এই ছবির মাধ্যমে দেখলাম যে মূলের কাজ হলো মূল মাটিকে শক্তভাবে আঁকড়ে রাখে। মূলের যে স্থানিক অঞ্চল সেটি কি করে? এই গাছকে দৃঢ়তা প্রদান করে, তাই তো? এই গাছকে দৃঢ়তা প্রদান করে মূলের স্থায়ী অঞ্চল। তাহলে আমরা বলতে পারি যে মূল দৃঢ়তা প্রদান করে, গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখে। আরেকটি আমরা কি দেখলাম যে এই মূলডোম মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে, সেটি এখানে বলা হয়েছে যে এখানে মাটি থেকে জল শোষণ করে। তাহলে এটি আমরা মূলের কাজ হিসাবে লিখতে পারি। তোমাদের পরীক্ষায় সাধারণত মূলের কাজের জন্য 1 বা 2 নংয়ের কোশ্চেন আসে, তো তোমরা সেখানে এই দুটি কথা লিখে দিতে পারো, দুটি পয়েন্ট করে, আলাদা আলাদা পয়েন্ট করে লিখবে অবশ্যই। যে কেমন করে লিখবে তোমাদেরকে বলছি, ঠিক আছে? যে যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে মূলের কাজ কি, তখন তোমরা এরূপ লিখবে যে মূলের প্রধান কাজগুলি হলো বলে একটি হাইফেন দিয়ে 1 নংয়ে লিখলে যে দৃঢ়তা প্রদান। এখান থেকে বলছি দৃঢ়তা প্রদান, গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখা, এই একটি কাজ লিখলে। আর দ্বিতীয় যে পয়েন্টটি দেবে মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করা। এখানে আছে না যে মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করা, এই অংশটি দিয়ে দিও যে এখানে আমাদের দ্বিতীয় অপশানটি মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করা। দুটি পয়েন্ট দিলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাদের এখানে যে ছকটি আছে এই ছকে দেখো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে আর এখানে 2 প্রকার মূল আছে। তো এই বিষয়টি আমরা এবার এখান থেকে দেখব। দেখো এখানে যে টুকরো কথা আছে, এই টুকরো কথার মধ্যে আমাদের ছকের অ্যান্সারটা, মানে এখানে আমাদের বলা হয় যে মূলকে সাধারণত আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো স্থানিক মূল, একটি হলো অস্থানিক মূল। ঠিক আছে, আমি যদি এখানে আঁকি যে 2টি মূলের ভাগ, ঠিক আছে? দেখো এখানে আমি এই একটি মনে করো যে মূল আঁকছি, জাস্ট একটি মূল আঁকলাম, আর এখানে এই একটি মূল আঁকছি। 2টি মূলের মধ্যে পার্থক্য কী আছে বলো তো? এখানে দেখো, এখানে আমরা দেখি যে এর একটি প্রধান মূল আছে, সাইডে শাখা শাখা মূল আছে। অথচ এখানে দেখো এর কোনো প্রধান মূল নেই, এর সমস্তগুলি শাখা মূল, তাই না? তাহলে এক্ষেত্রে দেখি যে এক প্রকার মূল আছে যাদের প্রধান মূল আছে আর শাখা মূল আছে, আরেক প্রকার মূল আছে যাদের কোনো প্রধান মূল নেই, শুধুমাত্র শাখা। তো এক্ষেত্রে আমাদের মূলকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, একটি হলো স্থানিক মূল, একটি হলো অস্থানিক মূল। এটিকে আমাদের বলা হয়
স্থানিক মূল, আরেকটা বলা হয় অস্থানিক মূল। ঠিক আছে, একটি হলো স্থানিক মূল আর একটি হলো অস্থানিক মূল। তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে যে ডাঁটা শাকের একটা প্রধান মূল থাকে, অন্যান্য শাখা মূল বেরোয়, ওই প্রধান মূলকে স্থানিক মূল। আর যাদের কোনো প্রধান মূল নেই তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা করে বের হয়, কখনো কখনো পাতা বা কাণ্ড থেকে মূল বের হয়, এদের অস্থানিক মূল বলে। যেমন এখানে ধান, পাথরকুচি বা ঘাস এই ধরনের মূল দেখা যায়। তো কথা হলো যে এখানে যেভাবে লেখা আছে যদি এইভাবে লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কস আসবে না। সেক্ষেত্রে তোমাদের কীভাবে লিখতে হবে, যদি বলা হয় স্থানিক মূল বলতে আমরা কি বুঝি, তখন আমরা কি লিখব, যে সকল মূলের, কি বলছি তোমরা লিখে নিও, ঠিক আছে, যে সকল মূলের একটি প্রধান মূল থাকে এবং সেই প্রধান মূল থেকে অন্যান্য শাখা মূল বের হয় তাদেরকে বলা হয় স্থানিক মূল। কি বললাম, আরও একবার বলছি, যে সকল মূলের একটি প্রধান মূল থাকে এবং সেই প্রধান মূল থেকে অন্যান্য শাখা মূল বের হয় ওই সকল মূলকে বলা হয় স্থানিক মূল। তাহলে আমরা এখানে কি বলবো, আমি ছবিটির সঙ্গে বলি, যে সকল মূলের একটি প্রধান মূল থাকে এবং প্রধান মূল থেকে শাখা মূল বের হয় তাদেরকে বলা হয়, এই সকল মূলকে বলা হয় স্থানিক মূল। আর যে সকল মূলের কোনো প্রধান মূল থাকে না, সমস্তগুলি শাখা মূল, তাকে বলা হয় অস্থানিক মূল। তোমরা এইভাবে লিখতে পারো বা এরকম যে সকল মূলের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা করে বের হয়, কখনো কখনো পাতা বা কাণ্ড থেকে মূল বের হয়, এদের বলা হয় অস্থানিক মূল। তাহলে এখানে স্থানিক মূল বা অস্থানিক মূল কাকে বলে, কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। আরেকটি কথা হলো, যখনই তোমাদের এই কোনো প্রকার সংজ্ঞা লিখবে, সংজ্ঞার সঙ্গে কিন্তু উদাহরণ অবশ্যই দেবে। তো যখন তোমরা স্থানিক মূল লিখবে সেখানে তোমরা অবশ্যই কয়েকটি উদাহরণ লিখবে। যেমন এখানে বলতে পারো যে নয়নতারা, সন্ধ্যা মালতী, এই যে তারপর আম, এগুলি সব কি স্থানিক মূল। আবার যদি অস্থানিক মূল বলা হয় তাহলে ধান, কচুরি পানা বা এখানে দুর্বা ঘাস, এগুলি সব কি অস্থানিক মূল। ঠিক আছে, শুধুমাত্র এই কোশ্চেনের জন্য বলছি না, তোমাদের সমস্ত কোশ্চেনের জন্য বলছি। আর শুধুমাত্র এই তোমাদের এই সাবজেক্টের জন্য নয়, অন্য সাবজেক্টের কথা বলছি। যেখানেই তোমরা সংজ্ঞা লিখবে সংজ্ঞার সঙ্গে অবশ্যই তোমরা উদাহরণ হিসাবে একটি বা দুটি বা তিনটি তোমরা কিন্তু অবশ্যই উদাহরণ দেবে। ঠিক আছে, কারণ যতক্ষণ না আমরা কোনো সংজ্ঞার সঙ্গে কোনো উদাহরণ দিই ততক্ষণ কিন্তু আমাদের সংজ্ঞাটা কমপ্লিট হয় না, সেখানে কিন্তু তোমাদের ফুল মার্কস আসবে না। কোনো টিচার কিন্তু সংজ্ঞার সঙ্গে এই যে উদাহরণ এগুলি না দেওয়ার কারণে কিন্তু মার্কসটা কেটে দেয়। ঠিক আছে, তার জন্য তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে মূলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দুটি ভাগ কী কী, একটি হলো স্থানিক মূল আর একটি হলো অস্থানিক মূল। স্থানিক মূল যাদের প্রধান মূল থাকে এবং সেই প্রধান মূল থেকে শাখা মূল বের হয় সেই মূলকে স্থানিক মূল। আর যে সকল উদ্ভিদের কোনো প্রধান মূল থাকে না, শুধুমাত্র শাখা মূল থাকে বা একগুচ্ছ মূল একসঙ্গে বের হয় কাণ্ড থেকে, সেগুলিকে বলা হয় অস্থানিক মূল। এবার এখানে এই ছকের মধ্যে দেখো ক্রমিক সংখ্যা, গাছের নাম আর কোন ধরনের মূল সেটি বলতে হবে। মানে এখানে আমাদের বিভিন্ন উদ্ভিদের নাম দেওয়া হয়েছে, এখানে 1 2 3 4 করে আমরা ক্রমিক সংখ্যা দেব। আর এই যে গাছের নাম এটি দেখে বলতে হবে কোন গাছের কোন ধরনের মূল। তো আমি এখানে আগেই বললাম এখানে যে নয়নতারা, সন্ধ্যা মালতী, আম, এই যে কটি, এই কটি হলো আমাদের কি স্থানিক মূল। মানে এই সকল উদ্ভিদগুলির আমাদের প্রধান মূল থাকে, প্রধান মূল থেকে শাখা মূল বের হয়, তাই এগুলি হচ্ছে আমাদের স্থানিক মূল। আর এই যে ধান, দুর্বা ঘাস, কচুরিপানা, এগুলি আমাদের কোনো প্রধান মূল থাকে না, এগুলি কাণ্ড থেকেই একগুচ্ছ আকারে আমাদের সরু সরু আমাদের মূল বের হয়, তো এগুলিকে আমাদের বলা হয় অস্থানিক মূল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো উদ্ভিদ তোমাদেরকে যদি বলা হয় যে এটি আমাদের স্থানিক না অস্থানিক, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তোমাদেরকে এখানে একটি কথা বলি, বলো তো এই যে পাথরকুচি পাতা আছে এখান থেকে যে মূল, এটি আমাদের স্থানিক হবে না অস্থানিক? এখানে এই 2 4 আর এখানে এই তিনটির মধ্যে কোনটা কী প্রকার মূল তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে, চলো এবার আমরা পরের পেজে চলে যাই। দেখো এবার যদি আমরা এই ছকটি দেখি, তো দেখো এই ছকে আমাদের কি আছে, এখানে কয়েকটি আমাদের বিশেষ ধরনের মূলের নাম দেওয়া আছে, এখানে সেই মূলগুলির কাজ আছে, আর এখানে বলা হয়েছে যে মিলিয়ে লেখো।
তো এটি আমাদের ছকের মধ্যে থাকলেও এর থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে শর্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তো আমরা যদি বিষয়গুলিকে একটু ভালো করে বুঝে নিই তাহলে এখান থেকে আমাদের যে কোনো ধরনের শর্ট কোশ্চেন পরীক্ষা আসুক না কেন আমরা নিশ্চয়ই করতে পারবো। তো দেখো, ফার্স্ট আমরা মূলের নামগুলি দেখি। এখানে আছে বট গাছের ডালের মূল, পাথরকুচির পাতার মূল, সুন্দরী গাছের মূল, রাসনার অর্কিড মূল, গস পিপুলের ডাটার মূল, কেয়ার কাণ্ডের নিচের দিকের মূল আর মূলও। এবার আমরা এখানে কাজগুলি দেখি। এখানে এটি আমার একটি স্টুডেন্টের বই, ও আর কি মিলিয়েছে, তো আমরা ওটিতে ফলো করব না, আমরা জাস্ট বুঝে বুঝে করব, ঠিক আছে। যদি আমরা শুধুমাত্র দেখি এটি মিলিয়েছে এটি মিলিয়েছে, যদি সেটি দেখে আমরা করে নিই তাহলে কিন্তু এটি আমাদের মুখস্থ বিদ্যা হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তো আমরা বুঝে বুঝে করব যে এখানে আমরা কোনটির সঙ্গে কোনটি মিলাচ্ছি, কেন মিলাচ্ছি। দেখো, প্রথমে এখানে আছে বংশ বিস্তার করা। তো আমরা কি জানি যে পাথরকুচির পাতায় তোমরা দেখবে যে সাইডে খাস খাস মতো থাকে, ঠিক আছে। সেই খাস খাস মতো থেকে আমাদের এখানে আগের পেজে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আমাদের এটি পাথরকুচির পাতা। তো দেখো, এই খাস খাস থেকে এখানে আমাদের মূল বেরোচ্ছে। তাহলে এটি যখন মূল বেরোচ্ছে মানে এখান থেকে আমাদের নতুন করে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাহলে কি দেখছি যে পাথরকুচির পাতায় যে সাইডে আমাদের এখানে যে মূল বেরোচ্ছে অস্থানিক মূল, এটি আমাদের অস্থানিক মূল। যে মূল বেরোচ্ছে এটি আমাদের কি করছে, বংশ বিস্তার করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে বংশ বিস্তার করছে কে, পাথরকুচির পাতার মূল। তাহলে পাথরকুচির পাতার মূল আমাদের 2 আছে, তাহলে আমরা বলবো যে এই 2 এর এটি হবে এ। এবার আছে দেখো, মাটির ওপর থেকে শ্বাস নেওয়া। তো তোমরা জানো যে সুন্দরী গরান গেওয়া যে উদ্ভিদগুলো আছে সুন্দরবনে, সেখানে সুন্দরবনের মাটি কেমন, দন্তা মাটি। তো মাটির নিচে থেকে তো ওরা শ্বাস নিতে পারে না, মানে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তার জন্য কি করে, সেই উদ্ভিদের যে মূলগুলো সেই মূলগুলো ওপর দিকে উঠে আসে। এটিও আমাদের এখানে আছে। দেখো, এখানে আমাদের আছে না, এই যে দেখো, এই যে ওপর দিকে উঠে আসছে মূলগুলো। যে সুন্দরী গাছগুলি আছে, সুন্দরী গাছের মূলগুলি এইভাবে ওপর দিকে উঠে আসে, কারণ মাটির নিচে থেকে এরা শ্বাস নিতে পারে না। তো তার জন্য এগুলিকে আমাদের বলা হয় কি, শ্বাসমূল। তাহলে আমরা কি দেখছি যে এই যে মূলগুলি হচ্ছে, এই মূলগুলিকেই আমাদের শ্বাস নেওয়ার জন্য কাজে লাগছে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের এখানে আছে মাটির ওপর থেকে শ্বাস নেয়। তাহলে এখানে কি গাছ হবে, এখানে যেহেতু সুন্দরী গাছ আছে তাহলে আমরা বলতে পারি যে এই 3-এর দাগটি হচ্ছে বি দাগ, মাটির ওপর থেকে শ্বাস নেওয়া সুন্দরী গাছের মূলের কাজ। এবার আছে গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে কি কি সাহায্য করে, তোমরা সাধারণত দেখবে যে বট গাছ আছে আমাদের, যেটি সব থেকে বেশি গাছকে ঠেস দিয়ে মানে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। বট গাছের ডাল থেকে যে ঝুড়ি নামে, এগুলো তো এক প্রকার শিকড়, তাই না, মানে এগুলো একটু অস্থানিক মূল। তো এটি আমাদের গাছের ডালগুলি, তোমরা দেখবে যে বট গাছ যখন অনেক পুরনো হয়ে যায় না, তো চারিদিকে ছড়িয়ে পড়ে ডালগুলি, সেই ডালগুলির ভারকে রাখে এই শিকড়গুলি রাখে। তাহলে এক্ষেত্রে ঠেস দিয়ে দাঁড়িয়ে রাখতে সাহায্য করছে। আবার দেখো এখানে এক প্রকার এই যে ঘাস জাতীয় আছে, এগুলি আছে, এটি আমাদের এই গাছটিকে দেখো এইভাবে মানে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে যেগুলি হচ্ছে সেগুলি কি কি হচ্ছে, দেখো এখানে আমাদের বট গাছের ডালের মূল, এটিও গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তারপরে যে পাথরকুচির পাতার মূল, এটিও গাছকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, এটিও। আর তাছাড়া আবার আমাদের এখানে এই যে আর তাছাড়া এখানে কেয়ার কাণ্ডের নিচের দিকে যে মূল থাকে, ঠিক আছে, কেয়ার কাণ্ডের নিচের দিকে যে মূল থাকে এটিও আমাদের গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে আমাদের যদি বলা হয় যে গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে কে সাহায্য করে, ফার্স্ট যে অপশানটি আমরা সেটি লিখব যে বট গাছের ডালের মূল, ঠিক আছে। প্রথম অপশানটি লিখবো আমরা বট গাছের ডালের মূল, যদি আমাদের এক কথায় উত্তর হয়। আর যদি আমাদের একটু বেশি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাথরকুচির পাতার মূল আর কেয়ার কাণ্ডের নিচের দিকের মূল, এগুলো আমরা এখানে লিখে দেবো। এরপর আছে খাদ্য সঞ্চয় করা। তো দেখো, আমরা কি জানি যে মূলো, বিট, গাজর এগুলি সাধারণত কী হয়, এগুলি উদ্ভিদের খাদ্যকে সঞ্চয় করে রাখে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের শুধুমাত্র এখানে মূলো আছে তার জন্য আমরা মূলোটি লিখবো। এখানে যদি আমাদের আরও বিট, গাজর এগুলি থাকতো তাহলে আমরা ওগুলো লিখে দিতাম, কিন্তু নেই যখন আমরা শুধুমাত্র মূলো আছে তাহলে আমরা লিখবো যে খাদ্য সঞ্চয় করে। এরূপ হচ্ছে কি, এরূপ হচ্ছে আমাদের এখানে মূলো, ঠিক আছে। মূলো, তারপরে গাজর, তারপরে বিট, এগুলি হলো কি, এই ধরনের মূলগুলি সাধারণত উদ্ভিদের খাদ্যকে সঞ্চয় করে রাখে। এরপর এখানে আছে দেখো, অন্য গাছকে আঁকড়ে ওপরে ওঠা। অন্য গাছকে আঁকড়ে ওপরে কি ওঠে, গস পিপুলের ডাটার মূল। শুধু যে গস পিপুলের ডাটার মূল ওপরে উঠতে সাহায্য করে তা কিন্তু নয়, তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের লতা গাছ আছে যেগুলি মানে গাছের গায়ে বেয়ে বেয়ে ওপরে উঠে যায়। দেখো এই যে দেখো, এই গাছটিকে ধরে উপরে উঠছে, আর এখানে দেখো এই যে শিকড়গুলো বেরিয়েছে, তাই না, এই যে শিকড়গুলো বেরিয়েছে, যে অস্থানিক মূলগুলো বেরিয়েছে, এগুলি এই গাছকে আঁকড়ে ধরছে। তো এটি আমাদের গস পিপুল বলা হয় এগুলিকে।
এর গস পিপল ছাড়াও কিন্তু অন্য তোমরা উদ্ভিদ দেখবে, যে সকল উদ্ভিদগুলি দেখবে যে ডাঁটার গোড়া থেকে ছোট ছোট সরু সরু মূল বের হয়, যে মূলগুলি অন্য গাছকে আঁকড়ে ধরে উপরে উঠতে সাহায্য করে। তো সেগুলো কিন্তু আমাদের এই মূলের মধ্যে পড়বে, ঠিক আছে। তারপর এখানে কি আছে, বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। তো বাতাস থেকে জলীয় বাষ্প কে নেয়, এখানে রাসনার যে অর্কিড মূল, এটি আমাদের বাতাস থেকে জলীয় বাষ্প নেয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই কোনটির অ্যান্সার কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তোমরা যখনই যেটি পড়বে একটু বুঝে বুঝে পড়বে, তাহলে দেখবে সেম টাইপের অন্য কোশ্চেন এলেও তোমরা করতে পারো। তাহলে আশা করছি এগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর এখানে আছে মূল আমাদের রোজকার জীবনে কি কি কাজে লাগে, এসো দেখি। এখানে আমাদের বিভিন্ন মূল কি কি কাজে লাগে তার উপর ভিত্তি করে আমাদের কোশ্চেন মতো করা আছে। তো এখানে যতগুলি কোশ্চেন আছে তোমরা এগুলি নিজেরা একটু করে নিও, তবে এর মধ্যে থেকে যেগুলি আমাদের মেন যে কোশ্চেনগুলি, যেগুলি সাধারণত পরীক্ষা এসে থাকে, সেগুলি আমি তোমাদের বলছি। দেখো, প্রথম কথা হলো আমরা জানি যে মূল তো মাটিকে আঁকড়ে রাখে। তাহলে যেখানে আমাদের সাধারণত মানে ধসের জায়গাগুলি, ভাঙনের জায়গাগুলি, সেখানে আমরা সাধারণত যদি গাছ লাগাই তাহলে কি হবে, সেই জায়গার মাটিগুলিকে আঁকড়ে রাখবে, সেই জায়গা ধস থেকে আটকাবে, তাই তো। তারপরে মরুভূমির বিস্তার কিভাবে রোধ করা যায়, এটি আমরা যদি আমরা বৃক্ষরোপণ করি, ঠিক আছে, তাহলে বৃক্ষরোপণ করে কিন্তু মরুভূমির বিস্তার রোধ করা যায়। তারপরে এখানে আছে দেখো, কোনো গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, এগুলো বাজার থেকে কখন মেলে। একটু দেখলাম না যে মূলো, তো মূলো, গাজর, বিট এগুলি কি গাছের মূল, এগুলি সাধারণত শীতকালে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে মূলো, গাজর, বিট এগুলি সাধারণত মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, আর এগুলি বাজারে আমরা শীতকালে পেয়ে থাকি। অন্য কোন কোন প্রাণী গাছের মূল খায়, তো বেজি, ইঁদুর এগুলি দেখবে যে মাটির তলায় যে মূলও থাকে, তারপরে যে ওল থাকে, এগুলি কিন্তু খেয়ে ফেলে। তাহলে আমরা বলতে পারি যে বেজি, ইঁদুর এগুলি গাছের মূল খায়। তারপর এখানে আছে যে কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই, কোন কোন রোগে তা ব্যবহৃত হয়। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে যে কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই, তা কোন কোন কাজে ব্যবহৃত হয়। তো আমরা বিভিন্ন প্রকার গাছের মূল থেকে কিন্তু ওষুধ পাই, সেগুলো বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। কিন্তু এখানে যেহেতু দুটি আছে, তো আমি তোমাদেরকে দুটি বলছি। একটি হলো আমরা বলতে পারি যে সর্পগন্ধা, আরেকটি হলো বেলেডোনা। কি বলছি, একটি হলো সর্পগন্ধা, আমি যদি তোমাদের খাতায় লিখে দিই, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, দেখো। একটি হলো, প্রথমটা আমি লিখব যে সর্পগন্ধা, আর দ্বিতীয়টি আমি লিখব যে বেলেডোনা। এবার এই সর্পগন্ধা কি কাজে লাগে, এই যে সর্পগন্ধা এটি উচ্চ চাপ বা উচ্চ রক্তচাপ, ঠিক আছে, লিখে দিই তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি আমাদের কাজে লাগে এই সর্পগন্ধা। আর বেলেডোনা হলো আর বেলেডোনা থেকে হাঁপানি রোগের ওষুধ তৈরি হয়, হাঁপানির ঔষধ তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে দু প্রকার মূলের নাম দেখলাম, একটি হলো সর্পগন্ধা, আরেকটি হলো বেলেডোনা। সর্পগন্ধা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, আর বেলেডোনা হাঁপানি ওষুধ তৈরি হয়, ঠিক আছে। এরপর 10-এর দাগে আছে কোন কোন জীব অন্য গাছের মূলে বসবাস করে। তো এখানে দেখো আমাদের অ্যান্সারটি দেওয়াই আছে যে মটর গাছের মূলে রাইবোজোম নামক অণুজীব থাকে। তারপর পাইন জাতীয় গাছের মূলে ছত্রাক থাকে এক প্রকার, তার নাম হলো মাইকোরাইজা। আর এছাড়াও থাকে আমাদের অ্যাজেটোব্যাক্টর আমরা বলতে পারি, ঠিক আছে। আর দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে কোশ্চেনে যে এতে গাছের কী উপকার হয়। তো এতে আমাদের এতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়তে সাহায্য করে, তারপরে ফলন বৃদ্ধি করে, এগুলি সাধারণত ঘটে থাকে, ঠিক আছে। এই যে সকল অণুজীবের নাম করা হলো, এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়তে সাহায্য করে আর ফলন বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর এখানে দেখো পরের পেজে, এরপর যদি আমরা দেখি এখানে একটি আমাদের ছক আছে। তো এটি আমাদের সাধারণ জ্ঞান, মানে তোমাদের নিজেদের করার কথা বলা আছে, এখান থেকে তেমন কিছুই নেই। তো পরে আসছে কাণ্ড, তো আজ আমরা কাণ্ডটি করব না, কাণ্ড আমরা পরের দিনে করব, ঠিক আছে। তাহলে আজ আমরা মূল সম্পর্কে দেখলাম। আশা করছি এই মূল বিষয়টি তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসুক না কেন তোমরা নিশ্চয়ই করতে পারবে। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থাকো।